ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আপিল বিভাগ। আগামী 9 সেপ্টেম্বরেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শেষে এ আদেশ দেন। এছাড়া এস.এম. ফরহাদের ডাকসু নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলেও জানান আদালত। এদিন বেলা 11টার পর প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি শুরু হয়। এর আগে ডাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের ওপর স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। হাইকোর্ট বিভাগ যে ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 31শে অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো। এদিকে ভোটের দিন যত এগিয়ে আসছে প্রচার প্রচারণায় জমজমাট হয়ে উঠছে ডাকসু নির্বাচন। দর্শক এই মুহূর্তে ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিমুল খান। শিমুল, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 9 সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন, তো প্রার্থী কিংবা সাধারণ শিক্ষার্থীরা কি বলছেন? আমাতুল, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে আগামী যে ভোট রয়েছেন ডাকসু নির্বাচন, সেই নির্বাচন কিন্তু হাইকোর্টের আদেশের মাধ্যমে সেটি আবারও নির্বাচন হবে, সেই কথা কিন্তু হাইকোর্ট জানিয়েছে। এর আগে এক রিটের মাধ্যমে সেই নির্বাচন পেছানোর যে পিছিয়ে ছিল সেই রিটের প্রেক্ষিতেই আছে আবারও শুনানি হয়েছে। সেই রিটে আবার নির্বাচন যথাসময়ে হবে এমনটি জানিয়েছেন। আমরা একজন শিক্ষার্থী রয়েছেন এখানে, সেই শিক্ষার্থীর সঙ্গে যাব। আপনি একটু জানাবেন যে এই যে ডাকসু নির্বাচনের যে আসলে একটি রিটের কারণে পিছানো হয়েছিল সেটা আবারও আদালতের মাধ্যমে রিটের রায়ের মাধ্যমে সেটি অনুষ্ঠিত হবে, কেমন লাগছে এবং আগামীতে ভোট কাকে দিবেন বা আপনাদের যে সিদ্ধান্ত রয়েছে সেই সিদ্ধান্ত কোন পথে যাবে একটু বলবেন আমাদেরকে। ডাকসু নির্বাচন হচ্ছে একটা আবেগের বিষয়। এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এটা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের একটা আবেগের বিষয়। সেই বিষয়টা নিয়ে যখন পুরো ক্যাম্পাস উৎসব মুখর, ঠিক সেই মুহূর্তে আদালতের যে এটা স্থগিত হওয়ার আদেশ, এটা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে। আর বর্তমানে আমি বলতে চাই যে আদালত এটা নিয়ে যেন বিবেচনা করে, কারণ দেখেন শেষবার ডাকসুর নির্বাচন হয়েছিল 2019 সালে। আজকে 2025 সালে দাঁড়িয়ে যখন আমরা একটা ফ্যাসিস্ট বিরোধী ক্যাম্পাস গঠনের স্বপ্ন দেখছি, ঠিক সেই মুহূর্তে ডাকসু নির্বাচন কিন্তু আমাদের জন্য অনিবার্য। এবং আমরা চাই উৎসব মুখর পরিবেশে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য যেন ডাকসু নির্বাচনটা অবশ্যই হয়। এবং যারা ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পারবে, যারা গণতন্ত্রের সপক্ষে থাকবে এবং যাদেরকে ভোট দিলে আমরা মনে করব ক্যাম্পাসটা সমৃদ্ধ হবে এবং বিশ্বের বুকে ক্যাম্পাস একটি নতুন ভাবে পরিচিত হবে, তাকেই আমরা ভোট দিতে চাই। এবং আমরা গত 19 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা দেখেছি একটি পক্ষ আধিপত্য বিস্তার করছে, ভোট দখল করছে। এবার কোনো সম্ভাবনা দেখছেন কি না একটু জানাবেন। এবার এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দল কিন্তু নিজেদের মতো প্রচারণা চালাচ্ছে এবং কারো প্রচারণায় কেউ কিন্তু সেভাবে হামলা করেনি, কেউ সেভাবে আক্রমণের শিকার হয়নি। আপাতত ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান আছে এবং আমরা চাই যে আগামী 9 সেপ্টেম্বর এই গণতান্ত্রিক পরিবেশটা বিরাজমান থাকবে এবং ইনশাল্লাহ বাংলাদেশ যে একটি ফ্যাসিস্ট মুক্ত দেশ হয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখান থেকে যে জুলাই আন্দোলনের যে সূতিকাগার রচিত হয়েছে, সেখান থেকে আমরা সারা বিশ্বের বুকে ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশ এবং গণতান্ত্রিক ভার্সিটি হিসেবে আমরা কৃতিত্বের স্বাক্ষর রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমাতুল, শুনছিলেন একজন শিক্ষার্থীরা বলছিল তাদের যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে আবেগ ভালোবাসা রয়েছে সেই কথাই আপনি শুনছিলেন। এবং এই রায় যে তাদের পক্ষে এসেছে, শিক্ষার্থীদের পক্ষে এসেছে, এটিকে করে তারা এই যে রায়কে সাধুবাদ জানিয়েছে। হাইকোর্টের যারা বিচারপতি মহোদয় বা যারাই সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছে বিভিন্ন প্যানেল থেকে। আমাতুল, এই ছিল আমার কাছ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আপডেট। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী শিমুল খান। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020-21 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বহিষ্কারাদেশ জারি করে। বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি হলো এই বহিষ্কার। আলী হোসেনের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। এছাড়া তার বিরুদ্ধে আনা অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। গুপ্ত সংগঠন ও বট বাহিনীকে আগামী 9 ও 11 সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। যারা সাহসী ও বিবেকবান তাদেরই ছাত্র রাজনীতি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের নারী নেত্রীদের উদ্যোগে সুপ্রিম কোর্টের সামনে প্রতিবাদী মানববন্ধনে তিনি এই কথা বলেন। এ সময় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীরা যখন ইতিবাচক ভূমিকা পালন করছে, ঠিক তখনই গুপ্ত সংগঠন শিবির তাদের রুখে দেওয়ার চেষ্টা করছে। প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাকে ফেভার দেওয়ার জন্য, তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে ক্ষুণ্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে নাকি তদন্ত কমিটি গঠন করেছে। অর্থাৎ তিনি যদি আবেদন না করতেন তার মানে কি তদন্ত কমিটি গঠন হতো না? তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সব সময় বিগত 1টি বছর এইভাবেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের এক দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনায় বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল হক জানান, শিক্ষার্থীরা 2টি প্রধান দাবি তুলে ধরেছিল। প্রথমত, হল বন্ধের আদেশ প্রত্যাহার করা এবং দ্বিতীয়ত, আন্দোলনে জড়িত থাকার জন্য তাদের যেন কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়। তিনি উভয় বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছেন। তিনি বলেন, আজ সিন্ডিকেট সভায় হল খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শেখ হাসিনা পালানোর পর মানুষের মনে যে পরিবর্তন এসেছে সেটা বুঝতে না পারলে ব্যক্তি, দল ও দেশের ভবিষ্যৎ নেই। আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই হলে ভবিষ্যৎ অন্ধকার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জুলাই গণ অভ্যুত্থান সেমিনারে তিনি এই কথা বলেন। রাজনীতির পাশাপাশি অর্থনৈতিক ডেমোক্রেসি সহ নিজের ও পরিবারের সদস্যদের গণতন্ত্র মনা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, মানুষের আকাশচুম্বী প্রত্যাশা পূরণে ধৈর্যচ্যুতি ঘটাবে না বিএনপি। আমরা স্যাক্রিফাইস করছি, তো আমি স্যাক্রিফাইস করছি বলে আমি প্রত্যেকদিন বলতে হবে এটাকে আমার অধিকার। আমি তো দেশের জন্য স্যাক্রিফাইস করেছি। এটা আমি আবারও বলছি যে মুক্তিযুদ্ধ করেছি আমার সারা জীবন, আমার দেশ আমাকে দেখাশোনা করতে হবে। আমার 14 গোষ্ঠী মুক্তিযুদ্ধ বিক্রি করতে 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 দেশই ধ্বংস হয়ে গেল। আবার এখন শুরু হয়েছে আরেক বিক্রি শুরু। এটা আর ঠিক। হঠাৎ করে কোনো রাজনৈতিক দল পিআর নিয়ে অনেক কথা বলছে, কিন্তু এদেশের সাধারণ মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। এর ব্যবহারের কোনো দৃষ্টান্ত নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও র্যালির আগে তিনি এসব কথা বলেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ডাকসু নির্বাচনে ছাত্র দলের প্যানেলই বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল, সেই প্যানেলে আপনার সন্তানদেরকে ভোট দিতে বলবে, কারণ এরা আপোষ করতে জানে না। এরা স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এরা লড়াই সংগ্রামের আপোষহীনতার প্রতীক। এদেরকে আমাদেরকে ভোট দিতে হবে।
46টি অনুচ্ছেদে পরিবর্তন এনে আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এর আগে 31 আগস্ট এক বছরে দ্বিতীয়বারের মতো হালনাগাদ করা ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সম্পূরক তালিকায় মোট ভোটার 12,63,07,504 জন বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ জানান, পুরুষ ভোটার 6,41,04,55 জন, নারী ভোটার 6,22,05,819 জন এবং তৃতীয় লিঙ্গের 1,230 জন। ইসি সিনিয়র সচিব আরও জানান, নির্বাচনের আগে শেষ ভোটার তালিকা 31 অক্টোবর প্রকাশ করা হবে। জনপ্রশাসন সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছেন, নির্বাচনের আগে 4,000 এএসআই নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে অর্ধেক সরাসরি আর বাকি অর্ধেক পদোন্নতি দেওয়া হবে। বুধবার সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে সংশয় নেই। গত 3টি নির্বাচনের অভিজ্ঞতার আলোকে মাঠ প্রশাসনকে সাজানো হবে। তিনি আরও বলেন, নির্বাচনে যেন সকল কর্মকর্তা নিরপেক্ষ থাকে, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করতে না পারে সেই নির্দেশনা থাকবে। তবে এগুলো সব করবে শিডিউল ঘোষণার পর নির্বাচন কমিশন। আমি মাঠ প্রশাসন বলতে যেটা বুঝি, বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, এনারা হলে ইলেকশনের সাথে জড়িত। এসি লাইন অ্যান্ড আদার অফিসার্স, তারা ল অ্যান্ড অর্ডার হয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে ওই সময় পুলিশের সাথে ডিউটি করে, আর্মির সাথে ডিউটি করে। এটা হলো ম্যাজিস্ট্রেসি ডিউটি। অতএব কোনো জায়গায় এবার আমরা মনে হয় আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, গতকালকেও শক্তভাবে ওনার প্রেস সেক্রেটারি আমি দেখলাম যে ব্রিফ করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার প্রস্তাবটি পাঠানো হয় মার্কিন সিনেটে। মার্কিন পার্লামেন্টের উচ্চ কক্ষে পাশ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে। বিষয়গুলো জানিয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। আরও জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত হতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। এখন অপেক্ষা শুধু সিনেটের অনুমোদন। কিন্তু কে এই ব্রেন্ট, আর কেন ট্রাম্প তাকে মনোনীত করলেন? ক্রিস্টেনসেন একজন অভিজ্ঞ কূটনীতিক। তিনি এর আগে 2019 থেকে 2022 পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সিলর ছিলেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউএসএস স্ট্র্যাটকম এ কমান্ডারের বৈদেশিক নীতি উপদেষ্টা ছিলেন। এর আগে তিনি রাজনৈতিক সামরিক ব্যুরো, কংগ্রেস এবং পূর্ব এশিয়া বিষয়ক নানা দায়িত্বে ছিলেন। বাংলাদেশ সহ কয়েকটি দেশে কূটনৈতিক মিশনে কাজও করেছেন তিনি। ন্যাশনাল ওয়ার কলেজ থেকে স্নাতকোত্তর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান, অর্থনীতি ও ব্যবস্থাপনায় শিক্ষা নিয়েছেন। স্প্যানিশ, জার্মান ও ভিয়েতনামি ভাষায় কথা বলতে পারেন তিনি। 2002 সালে ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি ম্যানিলা, সান সালভাদর, রিয়াদ ও হোচিমিন সিটিতে মার্কিন কূটনীতিক মিশনে দায়িত্ব পালন করেছেন। ফরেন সার্ভিস ইম্পাসেস ডিসপিউটস প্যানেলেও সদস্য ছিলেন তিনি 2018 থেকে 2021 সাল পর্যন্ত। এর আগে তিনি রাজনৈতিক সামরিক বিষয়ক ব্যুরোর উপপরিচালক, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পিয়ারসন ফেলো এবং উত্তর কোরিয়া নীতি বিষয়ক বিশেষ প্রতিনিধির সহকারী হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি সাইবার সমন্বয়কারী এবং বাংলাদেশ ও পাকিস্তান বিষয়ক অফিসে বাংলাদেশের কান্ট্রি অফিসার ছিলেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় কেএনএফ এর প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, গত 25 জুলাই থেকে 26 আগস্ট পর্যন্ত 1 মাসব্যাপী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনা টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় সশস্ত্র সংগঠনটির ঘাঁটি চিহ্নিত করে তল্লাশি চালায়। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরীক্ষা ও কৌশলগত স্থাপনাগুলো আয়ত্তে নেয় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের সব জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে তারা বদ্ধপরিকর। ভবিষ্যতেও সশস্ত্র সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা পকপল 2টি বিদেশি পিস্তল, 2টি বিদেশি রিভলভার এবং 10 রাউন্ড গুলিসহ
6 জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব 2। র্যাব জানায় গত 29 তারিখ বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। পরবর্তীতে র্যাব 2 এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউ ইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা পরস্পর যোগসাজশে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গাজীপুর মহানগরীর আক্কাস মার্কেট এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের ট্রেনের সাথে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছে। গত রাত 11টার দিকে এ ঘটনা ঘটে। দুজনের মরদেহ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, মঙ্গলবার রাত 10টার পরে ঢাকা হতে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আক্কাস মার্কেট এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ওই ট্রাকের চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। পরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রায় 3 লাখ মানুষের শহর ফেনী। দেশের অন্যতম আধুনিক ও নান্দনিক শহর হলেও এখনও হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে হয়েছে কেবল ইট পাথরের দালান, হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানের মন ও দৈহিক বিকাশ নিয়ে চিন্তিত জেলার হাজারো অভিভাবক। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্য ও ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যে সময় থাকার কথা ছিল খেলার মাঠে বল নিয়ে লুটোপুটি করবে সবুজ ঘাসে, সে সময় কাটে গ্রিল ঘেরা বারান্দা বা বহুতল ভবনের ছাদে। শিশুদের চোখের ভাষা যেন বলে দেয় মুক্ত আকাশের নিচে ছুটে চলার হাহাকার। ইট পাথরের নগর যেন গ্রাস করছে তাদের দুরন্তপনা শৈশব। আমি পাশে বসে বসে বোর হয়ে গেছি, এই জন্য আমি এখানে খেলতে এসেছি। যদি মাঠ থাকতো তাহলে কি আমরা ফ্রি ফায়ার পাবজি কি ঘরে বসে তো সময় দিতাম না। প্রায় 3 লাখ মানুষের ফেনী শহরে এখনো হয়নি একটি মানসম্পন্ন বিনোদন কেন্দ্র। এই শহরে রয়েছে কেবল ইট পাথরের দালান, হোটেল, রেস্তোরাঁ আর হাসপাতাল। এমন অবস্থায় সন্তানের মন ও দৈহিক বিকাশ নিয়ে চিন্তিত হাজারো অভিভাবক। বাইরে কোথাও খেলার জায়গার খুব সংকট, এভাবে এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে। সবসময় বাচ্চারা ঘরে বসে মোবাইল দেখে, টিভি দেখে, গেমস এগুলো নিয়ে বিজি থাকে। তো এখানে একটু নিয়ে আসলে ওরা খুব ভালো সময় কাটাতে পারে। মাঠ যে পাচ্ছে না তাদেরকে একটা মানসিক বিকাশের জন্য তারা তো খেলাধুলা, এটা তো মানসিক বিকাশের একটা বড় অংশ। আমাদের অভিভাবকদের অসচেতনতার কারণে আমাদের অনেক বাচ্চা আসলে অটিজম বা এডিএসডি নামক যে ব্যাধি আছে এটাতে সাধারণত আক্রান্ত হয়ে থাকে। সরকারি ব্যবস্থাপনায় রাজাজির দিঘির পারে একটি নামমাত্র শিশু পার্ক থাকলেও তার পরিসর নগণ্য। বিনোদন কেন্দ্রের অভাবে অভিভাবকদের ভরসা এখন ইনডোর গেম সেন্টারগুলো। বর্তমান বাচ্চাদের জন্য এবং ওদেরকে একটা খেলার পরিবেশ দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য যেমন প্রয়োজন খোলা জায়গা, তেমনি নাগরিক জীবনের আনন্দ ও স্বাস্থ্যের জন্য দরকার উদ্যান বা পার্ক। এর ফলে হয়তো কমে যাবে মোবাইল আসক্তি, বাড়বে মানসিক প্রশান্তি। খেলাধুলার অভাবে এবং খেলার মাঠ না থাকাতে বাচ্চারা ঘরবন্দি হয়ে যাচ্ছে, বাচ্চারা মোবাইল এবং টিভি গেমসের প্রতি আসক্তি হচ্ছে এবং এতে করে তার মানসিক এবং আচরণগত সমস্যা পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন সময় এসেছে পরিকল্পিত নগরায়নের, শিশুদের হারিয়ে যাওয়া সুস্থ শৈশব ফেরানোর। ক্রীড়াবিদরা বলছেন মাঠ না থাকায় চাপ বেড়েছে জেলার একমাত্র ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের উপর। ছেলে মেয়ে মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক শিক্ষার্থী স্টেডিয়ামের একটি মাঠেই অনুশীলন করতে হয়। যেসব মাঠগুলো রয়েছে এই মাঠগুলোকে সংস্কার এবং যে সকল মাঠগুলো দখল হয়ে আছে এই মাঠগুলোকে বেদখলের উদ্যোগ নেওয়া দরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা এলাকায় কোমর পানি পাড়ি দিয়ে স্কুল ও মাদ্রাসায় যেতে হচ্ছে শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককে। জলাবদ্ধতার কারণে প্রতিদিন ভিজছে শিশুদের জামা কাপড়, বই খাতা। দুর্ভোগে পড়েছেন অভিভাবকরাও। প্রতিনিধি রাজু আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। নাটোরের সিংড়ার শালমারার ধামাইচ ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা ও 1932 সালে প্রতিষ্ঠিত শালমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্তমানে চরম ভোগান্তির মধ্য দিয়ে যাতায়াত করছে। বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1.5 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত। বর্ষা মৌসুমে বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটিতে কোমর পরিমাণ পানি জমে থাকে। ফলে শিশুদের নিয়মিত শ্রেণীকক্ষে পৌঁছানো যেমন কষ্টকর হয়ে উঠেছে, তেমনি শারীরিকভাবেও রয়েছে মারাত্মক ঝুঁকি। মাজা পানি পার দিয়ে স্কুলে যেতে হয়। এই রাস্তা ডুবে গেছে,
এক মাজা পানি দিয়ে আমাদের যেতে হয়। শিশু শ্রেণী ও প্রাক প্রাথমিক শিক্ষার্থীরা প্রতিদিন ভেজা পোশাক আর স্যাঁতস্যাঁতে বই খাতা সহ ক্লাসে উপস্থিত হয়। অনেকে আবার পথেই পড়ে যায় পানিতে। স্কুলের দপ্তরি কাম প্রহরী হাবিল শেখ এবং কিছু অভিভাবক কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছেন শিক্ষার্থীদের। ক্লাস শেষে আবার কোলে করেই বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন তারা। আমাদের বইপত্র ভিজে যায়, আমরা পা পিছলে পড়ে যাই। আমাদের এই রাস্তা উঁচু হলে আমাদের জীবনের ঝুঁকি কম হতো। দীর্ঘদিন ধরে এই রাস্তার সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি, অথচ এটি স্কুল, মাদ্রাসা ও এলাকার সাধারণ মানুষের একমাত্র চলাচলের পথ। এই রাস্তার উপরে যাতে 3 ফিট আমরা উঁচু চাই। পাকার মুখ থেকে ধামাইশ পর্যন্ত রাস্তাটা উঁচু করে দিলে হয়তো আমাদের সন্তানগুলো, ছেলেমেয়েরা ভালোভাবে তার স্কুলে যেতে পারবে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং নিয়মিত শ্রেণী কার্যক্রম চালু রাখতে দ্রুত সড়কটি 2 থেকে 3 ফিট উঁচু করে সংস্কার করার দাবি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। এই রাস্তা দিয়ে যাতায়াত করে প্রায় 150টি পরিবারের অধিক লোক। রাস্তার বর্তমানে এই অবস্থা সবারই দুর্ভোগের মধ্যে চলতে হচ্ছে। এদিকে এলাকাবাসী অথবা বিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত আবেদন দিলে সরেজমিনে দেখে দ্রুত সময়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার। আমি শুনেছি, এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে জানি না। আমরা এটা ইনভেস্টিগেশন করি, আমরা ব্যবস্থা করব। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।